সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এক ক্লাসে একাদশ অধ্যায় টোটাল কমপ্লিট করে দিব। ফার্স্ট থেকে লাস্ট যা আছে সব আজকে এক ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের বিজ্ঞানের যেটা আমরা এক ক্লাসে কমপ্লিট করব সেটা হচ্ছে পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা। টোটালটা কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি এই কনসেপচুয়াল ক্লাসটা কমপ্লিট করতে পারো, পরীক্ষায় যেইভাবেই প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবা। সকলকে ক্লাস বেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা ক্লাস বেলের সঙ্গেই রয়েছেন। আচ্ছা, এর আগে তোমাদেরকে আমরা একটা ইনফরমেশন দিয়ে নিচ্ছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সেই ইনফরমেশনটা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস বেলের পক্ষ থেকে একটা স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে ইএমএস, রাইট? অর্থাৎ এখানে হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স এবং সায়েন্স তিনটা, যেটা ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তিনটা সাবজেক্ট। ইংলিশের কিন্তু এখানে টোটাল পার্ট হচ্ছে আপনার দুইটা, একটা হচ্ছে ইংলিশ প্রথম পত্র আর একটা হচ্ছে ইংলিশ দ্বিতীয় পত্র। হ্যাঁ, অলরেডি এগুলি নিয়ে আপনারা হিউজ পরিমাণ ভিডিও দেখেছেন। আশা করি আপনাদের ক্লিয়ারেন্স আছে বিষয়টার উপরে। সম্মানিত অভিভাবকদের আমরা বলছি, পাশাপাশি এটা কিন্তু টার্গেট করা হয়েছে টোটাল বার্ষিককে, যেখানে আমরা এক একটা অধ্যায়ের, আপনি যদি ধরেন একটা অধ্যায়ের আমরা টাইপ ভিত্তিক সিকিউ শেষ করব, টাইপ ভিত্তিক এমসিকিউ শেষ করব, তারপরে হচ্ছে আমরা ক খ আলাদা করে পড়ব, তারপর আমরা হোমওয়ার্ক দিব, আবার হোমওয়ার্কগুলি আলাদা করে চেক করে স্টুডেন্টকে বুঝিয়ে দেওয়া হবে যে সে কেন সৃজনশীলে ফুল মার্কস পায় না, কিভাবে সৃজনশীলগুলি লিখতে হয়, কিভাবে উদ্দীপক চিনতে হয়, কিভাবে প্রশ্নের আনসার শুরু করতে হয়, প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমরা ক্লাসে শেষ করব। এক, দুই হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু ওদের অ্যানিমেশনের সাহায্যে নেওয়া হয়, যেন স্টুডেন্টরা বিষয়টা ফিল করতে পারে, যেন সে ভিজুয়ালাইজেশন করতে পারে। আর আপনারা জানেন আমাদের কিন্তু অ্যানিমেটেড হ্যান্ড নোট রয়েছে, আমাদের হ্যান্ড নোটগুলি কিন্তু টোটালি এরকমভাবে ডিজাইন করা যেন স্টুডেন্ট কখনো বোরিং ফিল না করে পড়াশোনা করতে। ঠিক আছে, চলেন আজকে আমরা এই টপিকটাকে ক্লিয়ার করব এবং তোমরা খাতা কলম নিয়ে জলদি বসে যাও, কানে ইয়ারফোনটাকে গুঁজে নাও এবং ফোনটাকে একটু ল্যান্ডস্কেপ মুডে নিয়ে নিবা। তাহলে যখন পুরো স্ক্রিন জুড়ে তুমি দেখবা তোমার পড়ার প্রতি একটু মনোযোগ পাচ্ছ এবং জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, প্রথম আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, তোমাদের পার্ট 1-এ যেটা আছে সেটা হচ্ছে গলন এবং স্ফুটন। এই জিনিসটার মধ্যেই একটা ভেজাল আছে, ঠিক আছে? গলন এবং স্ফুটন, চলো বিষয়টাকে আমরা ক্লিয়ার করি, তারপরে হচ্ছে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। দেখো আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, আমাদের একটা নাম্বার আছে, এটাও বলে দিচ্ছি, একটু ওয়েট করো। 01830302122 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা দেখো, প্রথম যে টপিকটা আমরা বুঝবো সেইটা হচ্ছে, প্রথম আমরা বুঝবো হচ্ছে গলন, রাইট? আচ্ছা দেখো, গলন কথাটার মানে কি রে ভাই? গলন কথাটার মানে হচ্ছে গলে যাওয়া। আচ্ছা ভালো কথা, গলে যাওয়া। আমি আর একটু ভেঙে লিখে দিলাম, গলন মানে কি? গলে যাওয়া। গেল। 2 নাম্বার যদি তোমাকে আমি বলি সেটা হচ্ছে স্ফুটন, রাইট? এই স্ফুটন মানে কি? স্ফুটন মানে হচ্ছে ফুটে যাওয়া, ঠিক আছে? এটা তোমার মনে রাখার জন্য বলছি, ফুটে যাওয়া। আচ্ছা, যদিও তোমরা যখন নবম দশম শ্রেণীতে উঠবা, যদি তোমরা সায়েন্স গ্রুপ নাও, ঠিক আছে, এইটা কিন্তু বেসিকলি কেমিস্ট্রির অংশ। তোমরা যদি সায়েন্স গ্রুপ নাও নবম দশম শ্রেণীতে, রসায়নের দ্বিতীয় অধ্যায়ে এইটার উপর একটা হিউজ আলোচনা তোমরা পাবা, হিউজ একটা আলোচনা পাবা। কাজে এখন যেহেতু তোমরা ছোট, আমি লিঙ্কটা বলে দিলাম, এখন ডিটেলস বলবো না, জাস্ট শুধু তুমি পরীক্ষায় যেভাবে আনসার করতে পারবা এবং যতটুক বেসিক দরকার ততটুক নিয়ে কথা বলবো। আচ্ছা, এই গলন মানে হচ্ছে, সংজ্ঞাটা তোমাদের বইয়ে অনেক ঘুরায় পেঁচায় লেখা, তুমি এই লাইনটা যদি মনে রাখতে পারো, এই দুইটা কথা যদি তুমি মনে রাখতে পারো, পরীক্ষায় তুমি সহজে আনসার করতে পারবা। গলন মানে হচ্ছে যেই তাপমাত্রায় লেখলা কঠিন পদার্থ
তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করে মানে একটা নির্দিষ্ট তাপ গ্রহণ করে তরল পদার্থে পরিণত হয়, তরল পদার্থে পরিণত হয়, পরিণত হয়। এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা গলন বলবো, যেটাকে আমরা বলি মেল্টিং ইংলিশে। আর তুমি ব্র্যাকেটে চেষ্টা করবে মেল্টিং কথাটা লিখে দেওয়ার জন্য, তাহলে তোমার খাতার মান বেড়ে যাবে, তোমার খাতার স্ট্যান্ডার্ডিটি বেড়ে যাবে, টিচার দেখবা তোমার প্রতি একটু স্যাটিসফাই হবে, কারণ সবাই বাংলায় লিখছে, তুমি একটু ব্র্যাকেট ইংলিশটা লিখে দিলে আর কি। বাট তুমি মনে রাখবা হচ্ছে এটা দিয়ে, এটা কিন্তু খাতায় লিখবা না, ঠিক আছে? আচ্ছা দেখো, গলে যাওয়া মানে কি? গলে যাওয়া মানে হচ্ছে তরল হয়ে যাওয়া, তাই কি না? আমি একটু বাংলা ভাষায় বললাম গলে যাওয়া। গলে যাওয়া মানে কি? তরল হয়ে যাওয়া। আর সে তরল হওয়ার জন্য তাকে আগে কোন অবস্থায় থাকতে হয়? তুমি কি হুট করে তরল করে ফেলবা? না, তুমি কঠিন পদার্থ থেকে তরল, মানে তোমাকে কঠিন পদার্থ থেকে তরল করতে হবে। কঠিন পদার্থকে যদি তুমি তাপ দাও, এইটাকে যদি তুমি তাপ দাও, এটা তরল হবে। ওই তরলকে তুমি তাপ দিলে তখন সেটা গ্যাসীয় হবে, রাইট? তার মানে গলন যেহেতু গলে যাওয়া মানে তরল হয়ে যাওয়া, তার মানে কি কঠিন পদার্থ থেকে সে কোন পদার্থে রূপান্তরিত হয়? সে তরল পদার্থে রূপান্তরিত হয়। এইটা হচ্ছে সারমর্ম। তো এইটাকে আমি তুমি এইভাবে লিখতে পারো, কত গলন কত, আমরা বলি না যে এই গামলাটার দাম কত, মানে গলন কত মানে কঠিন থেকে সে তরলে যাবে। এক, যদিও এখানে আরেকটু কথা আছে, মনে রাখবা, তোমরা ছোট মানুষ, এটা মনে রাখার দরকার নাই, তারপর একটু অ্যাডভান্স হওয়ার জন্য, যে গলন আর গলনাঙ্ক, গলনাঙ্ক এই দুইটা কিন্তু এক জিনিস না, মনে রাখবা এই দুইটা কি এক জিনিস না। তারপরে স্ফুটন আর স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই দুইটাও কিন্তু এক জিনিস না, দুইটা টোটালি ভিন্ন জিনিস। হ্যাঁ, এতটুকু শুধু মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নাই। আচ্ছা, এখন স্ফুটন জিনিসটা কি রে ভাই? স্ফুটন জিনিসটা কি? স্ফুটন জিনিসটা হচ্ছে বয়লিং। বয়লিং মানে কি? বাষ্পে পরিণত হওয়া। বাষ্পে পরিণত হওয়া মানে কি? তাকে তরল থেকে বাষ্পে হচ্ছে, তরল থেকে বাষ্প হইতে হচ্ছে। তার মানে কি আমি বলতে পারি যে তাপমাত্রায় কঠিন পদার্থ বা তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটন বলা হয়। কি? এই জায়গাটা যদি এখন আমি একটু মুছে দেই তাহলে হয়ে যায়। আচ্ছা, কি? যেই তাপমাত্রায় তরল পদার্থ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয়, তাকে কি বলা হয়? তাকে হচ্ছে স্ফুটন বলা হয়। এই প্রশ্নটা তোমাদের সবচেয়ে বেশি আসবে হচ্ছে ক নাম্বারে। কোন নাম্বারে? ক নাম্বারে হচ্ছে এই প্রশ্নটা দিবে। ঠিক আছে, আশা করি এই দুইটা সংজ্ঞা তোমরা ক্লিয়ার হয়েছে। তার মানে গলনে আমরা কি মনে রাখবো? কত মনে রাখবো, ঠিক আছে? আর তাহলে স্ফুটনেও তো একটা টেকনিক দরকার। স্ফুটনে আমরা কি মনে রাখবো? স্ফুটনে আমরা তব মনে রাখবো। মাঝে মাঝে তব দেখা পাই, এটা গান আছে না? ঠিক একইভাবে স্ফুটনে আমরা তব মনে রাখবো। তার মানে স্ফুটনে কি হচ্ছে? তরল থেকে বাষ্প হচ্ছে। আর গলন কত? কঠিন থেকে তরল হচ্ছে। বাট এই দুইটা টোটালি ভিন্ন জিনিস। এতটুক মনে রাখো, তোমরা 7 এর বাচ্চা, আরো ডিটেলসে গেলে বুঝবা না, ঠিক আছে? আচ্ছা, এতটুক জায়গা আমরা ক্লিয়ার হইলাম। তার মানে গলন কাকে বলে আমরা ক্লিয়ার হইলাম, স্ফুটন কাকে বলে আমরা ক্লিয়ার হইলাম। আমাদের ক নাম্বারে আসলে এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এই টপিকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এখন সেই প্রশ্নটা আমরা ক্লিয়ার হব। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দেখো, এই যে আমি বলতেছি ভৌত পরিবর্তন, এই ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুইটা কিন্তু দুই রকম। দেখো কিভাবে মনে রাখবা। ভৌত পরিবর্তন মনে হচ্ছে যে, এই যে দেখো আমি দুইটা সঙ্গে এইভাবে লিখে দিচ্ছি। আগে ভৌতটা বুঝো। একটা হচ্ছে কি ভৌত পরিবর্তন,
পরিবর্তন। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, ভৌত পরিবর্তন জিনিসটা কি? হ্যাঁ, আর রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি? ভৌত পরিবর্তন হচ্ছে তুমি দেখতে পারবা পরিবর্তনটা, আর রাসায়নিক পরিবর্তনটা তুমি দেখতে পারবা না নিজের চোখে, ঠিক আছে? ভৌত পরিবর্তন এভাবে তুমি লিখতে পারো, যেহেতু তুমি নিজের চোখে দেখতে পারবা, তার মানে আমি বলতে পারি বাহ্যিক অবস্থার পরিবর্তন। বাহ্যিক পরিবর্তন, এটা কিন্তু তোমাকে তোমার মনে রাখার জন্য বলতেছি, এটা কিন্তু তুমি মনে রাখবা, বাট খাতায় কিন্তু এভাবে লেখা যাবে না, ঠিক আছে? আর রাসায়নিক পরিবর্তন কি? অভ্যন্তরীণ পরিবর্তন। অভ্যন্তরীণ পরিবর্তন, রাইট? আচ্ছা, এখন তুমি খাতায় কিভাবে লিখবা? তোমাদের পরীক্ষায় বেশি আসে হচ্ছে এই প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় বেশি আসে, ভৌত পরিবর্তন কাকে বলে? আমরা কিন্তু এখনো বেসিকে আছি, কারণ বেসিক যে বুঝে সে সব বুঝে, ঠিক আছে? তাহলে ভৌত পরিবর্তন জিনিসটা কি? ভৌত পরিবর্তনের জিনিসটাকে আমি এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যেই পরিবর্তনের ফলে, যে পরিবর্তনের ফলে ওই পদার্থের বা ওই উপাদানের, তুমি লিখতে পারো, বা ওই অবস্থার আকার আকৃতির পরিবর্তন ঘটে। ওই অবস্থার কি? আকার আকৃতির পরিবর্তন ঘটে। আকার আকৃতির কি? দেখো আমি সংজ্ঞাটা কিভাবে বলছি, ওই অবস্থা মানে কি? ধরো তুমি দেখলা হচ্ছে এইমাত্র পদার্থটা কঠিন ছিল, কিছুক্ষণ পরে পদার্থটা তোমার তরল হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে সেটা বাষ্প হয়ে গেছে, মানে গ্যাস হয়ে গেছে, ওইটাই হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু উপাদানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু, বা আমি ইংলিশে একটু লেখা দিই, বাট উপাদানের কি? উপাদানের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। এটা কি? এইটাই হচ্ছে তোমার ভৌত পরিবর্তন। আশা করি এই জায়গাটা তোমরা বুঝছো, যে কি তার আকার আকৃতির পরিবর্তন ঘটে, বাট উপাদানের কোনো পরিবর্তন ঘটে না। ধরো তোমাকে হচ্ছে আমি যখন হাতটা কেটে ফেলবো, ধরো এরকম তোমার হাতটা আমি কেটে দিলাম, তাহলে কি তুমি এটা চোখে দেখতে পারতেছো না যে হাতটা চামড়া সরে গেছে, রক্তগুলি পড়তেছে, তুমি ব্যথা পাচ্ছ, তুমি চিৎকার করছো, তুমি কান্না করছো? হ্যাঁ, তো ওইটা হচ্ছে ভৌত পরিবর্তন, যেটা তুমি চোখে দেখতে পাও। দেখো এইটা কিন্তু তুমি দেখতে পারতেছো যে হচ্ছে একটা মানে ওই পদার্থটা তরল হয়ে গেছে, বা লিকুইড হয়ে গেছে, বা হচ্ছে তোমার কঠিন হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে ভৌত পরিবর্তন, যেটা তুমি দেখতে পাও। আর অভ্যন্তরীণ পরিবর্তন যেটা আমরা দেখতে পাই না, যেটা আমরা কখনো দেখতে পাই না, সেটা হচ্ছে কি? অভ্যন্তরীণ পরিবর্তন। আচ্ছা, যেমন তুমি এখানে এটাকে এইভাবে বলতে পারো যে এই প্রশ্নটা দেখো, এখানে আমাদের অ্যানিমেটেড যে হ্যান্ডনোটটা তোমাদের জন্য ইএমএস কোর্সের জন্য স্পেশালি তৈরি করা হয়েছে। যেমন দেখো, এই যে বরফ গলে পানি হওয়া, এটাকে আমরা সবাই দেখতে পারি না, তার মানে এটা কি ভৌত পরিবর্তন না? এই যে দেখো কাগজগুলি কি হচ্ছে, ছোট ছোট টুকরা হয়ে যাচ্ছে, তার মানে কি এটা ভৌত পরিবর্তন না? এটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি খেয়াল করো এই কাগজের কি কোনো পরিবর্তন হচ্ছে? বড় কাগজটা তুমি কাটতেছো, এটা ছোট ছোট হয়ে গেছে, কিন্তু কাগজের কোনো পরিবর্তন হয়েছে? কাগজ তো উপাদানের কোনো পরিবর্তন হয়েছে? উপাদান তো উপাদানই আছে, বাট আকার আকৃতির পরিবর্তন হয়েছে, যে বড় জিনিসটা ছোট হয়ে গেছে। এইটাই হচ্ছে তোমার কি? ভৌত পরিবর্তন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, রাইট? আচ্ছা, এখন আমরা পরের টপিক দেখব, সেটা হচ্ছে ধাতুর ক্ষয়। এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব খুব সহজভাবে, এখানে পেঁচায় গুছায় লেখা আছে, তারপরে আমি বলার চেষ্টা করতেছি, এবং এইটার মাধ্যমে আমরা বুঝে যাব যে রাসায়নিক পরিবর্তন জিনিসটা আসলে কি। আচ্ছা, দেখো এটা একটা লোহা, এটা কি? এটা একটা লোহা, ঠিক আছে? এর সাথে
যখন তোমার পানি আর অক্সিজেন বিক্রিয়া করবে তখন এই লোহাটায় দেখো মরিচা পড়ছে। এই যে পানির ভেতরে যখন তুমি একটা লোহাকে অনেক দিন ধরে রেখে দিবা, দেখবা ওই লোহাটার মধ্যে মরিচা ধরে গেছে। কেন? এখানে বায়ুর যে অক্সিজেন এভাবে খোলা অবস্থায় থাকে না, এই বায়ুর অক্সিজেনটা এর সাথে বিক্রিয়া করে এই লোহাটার সাথে। আবার পানি তো বিক্রিয়া করতেছেই, করে হচ্ছে এখানে কি তৈরি করে ফেলছে? মরিচা তৈরি করে ফেলছে। মরিচা তো সবাই চিনো। তার জন্য দেখবা যে গ্রামাঞ্চলে কেরাসিন বলে না বা কেরোসিন শুদ্ধ বাংলা, এগুলির ভেতরে ডুবাইয়া রাখা হয়। কেন? কারণ কেরোসিনের সাথে বায়ুর অক্সিজেন বিক্রিয়া করতে পারে না, যার ফলে মরিচাও পড়ে না। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, এই যে লোহাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, হয়ে টোটাল আরেকটা নতুন পদার্থে পরিণত হয়েছে। দেখো এইটা সাদা ছিল আর এইটা হচ্ছে তোমার কিরকম জংকার, কিরকম কি কালার বলে এটাকে, কিরকম বাদামি কালার হয়ে গেছে। আচ্ছা, বাদামি কালার হইছে এটা তুমি দেখছো, বাট এর ভেতরে কি ঘটছে এটা কি তুমি দেখছো? যে তুমি কি দেখছো যে পানিটা এর ভিতরে ঢুকে গেছে? তুমি কি দেখছো অক্সিজেনটা উইরা ঘুরা এর সাথে আসছে? না, এইটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবং সেই মরিচাটাকে বলা হয় হচ্ছে ফেরিক অক্সাইড। এটার একটা সংকেত আছে, তোমরা বাচ্চা মানুষ লাগবে না, শুধু মনে রাখবা ফেরিক অক্সাইড। কি হচ্ছে? ফেরিক অক্সাইড। তোমার ক্লাসে যখন তোমার টিচার জিজ্ঞেস করবে যে ফেরিক অক্সাইডটা আসলে কি, তুমি বলবা এটা হচ্ছে একটা মরিচা। এটা কি রে ভাই? এটা হচ্ছে একটা মরিচা। আশা করি এতটুক জায়গা তোমরা ক্লিয়ার হয়েছো। দেখো, এই যে এইটার যে ধর্ম, এইটার তো একটা নির্দিষ্ট ধর্ম আছে। এইটার ধর্ম আর এইটার ধর্ম টোটালি ডিফারেন্ট, যার কারণে এটা একটা রাসায়নিক পরিবর্তন। এই যে কথাগুলি এখন বলছে, তার মানে রাসায়নিক পরিবর্তনটা কি? এক বা একাধিক পদার্থ যখন মিলিত হয়ে টোটালি একটা নতুন পদার্থ উৎপন্ন করবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে আর ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের তাহলে বেসিক টার্মটা কি গেল রে ভাই? আমি যদি এক কথাই বলি যে ভৌত পরিবর্তন হচ্ছে, দেখো আমি কিন্তু অনেক টাইম নিচ্ছি এই বেসিকটা বোঝানোর জন্য, যেন 9-10-এ তোমরা না আটকাও, বা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিলে বা 9-10-এ সায়েন্স নিলে যেন না আটকাও। তোমরা ভৌত পরিবর্তনের উদাহরণ হিসেবে মনে রাখবা কাগজ কাটা জিনিসটা কি? যে এই যে দেখো তুমি কাগজটাকে নিলা, কাঁচি দিয়ে কাটতেছো, দেখো কাগজগুলি কিন্তু বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, এবং এটা তুমি চোখে দেখতে পারতেছো। কিন্তু কাগজের এই ছোট করতেছো ঠিক আছে, কিন্তু কাগজটাই তো ছোট হচ্ছে। তার মানে আকার আকৃতির পরিবর্তন হচ্ছে, কিন্তু উপাদানটা কিন্তু একই আছে। আচ্ছা, আর রাসায়নিক পরিবর্তনটা কি? টোটালি নতুন একটা পদার্থ উৎপন্ন করবে। কি? টোটালি একটা কি তৈরি করবে? নতুন পদার্থ তৈরি করবে, টোটালি একটা নতুন। ঠিক আছে? আচ্ছা, আশা করতেছি এতটুক জায়গা তোমরা বুঝতে পারছো। এখন দেখো তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্টেইনলেস স্টিল। এই প্রশ্নটা তোমাদের এমসিকিউতে খুব আসে, বা ক নাম্বারে খুব আসে, যে স্টেইনলেস স্টিলের উপাদান কোনগুলি। দেখো কারা থাকে এটার মধ্যে কয়েকটা জিনিস থাকে, আগে বোঝার চেষ্টা করো। একটা থাকে হচ্ছে কার্বন, একটা থাকে হচ্ছে নিকেল, আর একটা থাকে হচ্ছে ক্রোমিয়াম। এই তিনটা জিনিস হচ্ছে এর মধ্যে থাকে। এর মধ্যে কয়টা জিনিস থাকে? তিনটা। কি? একটা কার্বন থাকে, একটা নিকেল থাকে, একটা ক্রোমিয়াম থাকে। এখন হয়তো সংকেতগুলি মনে রাখতে পারবা না, একটু মনে রাখার চেষ্টা করো। 9-10-এ যদি সায়েন্স নাও বা 8-এও দেখবে এগুলি মুখস্থ হয়ে গেছে। আমাদের 8-এর যে কোর্সটা চলমান, 8ম শ্রেণীর, এইখানের বাচ্চারা কিন্তু এগুলি বলতে পারে। আবার 9-10-এর পোলাপান তো এগুলি আমি কেমিস্ট্রিতে মুখস্থ করাই ফেলছি। ঠিক আছে? আচ্ছা, তো কি এই যে দেখো কার্বন, নিকেল এবং ক্রোমিয়াম, এগুলিকে কি হয়? লোহার সাথে মিশিয়ে এটা তৈরি করা হয়, এবং এগুলি কি মজবুত, এবং এতে কি সহজে মরিচা পড়ে না। যেমন তুমি দেখো এটার ক্ষয় রোধ করার উপায়, মানে একটা ধাতু যেন নষ্ট না হয়,
তার জন্য আমি কি করব? ধরো তুমি বাসার মধ্যে হচ্ছে একটা এই যে আমরা দেখবা সিঁড়িতে যে উঠে না, 2 তলা 3 তলা দেখবা স্টিলের একটা একটা গার্ড দিয়ে রাখে, এগুলিকে কি যেন বলে। এগুলিকে যদি আমি রক্ষা করতে চাই আমাকে কি করতে হবে? গ্যালভানাইজিং করতে হবে, আমাকে পেইন্টিং করতে হবে, যেটা দেখবো ফ্রিজের উপরে করে বা স্টিলের আলমারি এইটার উপরে করে, এবং আমাকে ইলেকট্রোপ্লেটিংও করা যায়। এই জায়গাটা থেকে তোমার এমসিকিউতে একটা প্রশ্ন হইতে পারে যে নিচের কোনটি ধাতুর ক্ষয় রোধ করার সিস্টেম? তুমি শুধু মনে রাখো ধাতুর ক্ষয় রোধ করার সিস্টেম হচ্ছে 3টা। একটা হচ্ছে কি গ্যালভানাইজিং, একটা হচ্ছে পেইন্টিং, আর একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এখন গ্যালভানাইজিং জিনিসটা কি আমরা বুঝবো, পেইন্টিং জিনিসটা তো তোমরা বোঝো, মানে রং করা, যেমন গাড়ির উপরে আমরা রং করি, স্টিলের আলমারির উপর রং করি, আবার মাঝের মধ্যে মুখের মধ্যে যে রং দেই, মানে আমাদের ছোট ছোট মেয়েরা মুখের মধ্যে দেখবা মুখের ডিসপ্লে চেঞ্জ করে ফেলে, মুখের মানচিত্র চেঞ্জ করে ফেলে, দেখতে মেয়ে দেখলাম একরকম, বিয়ের সময় দেখি আরেক রকম। ঠিক আছে, তো এইটাই হচ্ছে পেইন্টিং আর কি। ঠিক আছে, আর এইটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আমরা এই 2টা জিনিস আগে বোঝার চেষ্টা করব, গ্যালভানাইজিং জিনিসটা কি আর ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি। গ্যালভানাইজিং জিনিসটা হচ্ছে, ধরো এই দ্রব্যটা, ধরো এই কলমটা হচ্ছে লোহার তৈরি, কথার কথা বলতেছি, এইটার উপরে জিঙ্ক নামে একটা পদার্থ আছে। হ্যাঁ, এইটার যখন আমি একটা আস্তরণ দিব তখন সেটাকে বলা হয় গ্যালভানাইজিং। তো গ্যালভানাইজিং জিনিসটা কি, দেখো এই যে দেখো এখানে কিন্তু গ্যালভানাইজিং কথাটা আছে, জিং মানেই হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, এটা তোমার মনে রাখার জন্য আর কিছুই না, জিঙ্ক। অর্থাৎ লোহার উপরে যখন আমি একটা জিঙ্কের প্রলেপ দেই তখন সেটাকে বলা হয় হচ্ছে গ্যালভানাইজিং। আর ইলেকট্রোপ্লেটিং কি? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে তুমি তড়িৎ বিশ্লেষণ, মানে কি বিদ্যুৎ বিশ্লেষণের সাহায্যে একটা ধাতুর উপরে, যে কোনো একটা ধাতু হইতে পারে, এর উপরে যদি তুমি নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার বা সোনার প্রলেপ দাও তখন সেটাকে হচ্ছে কি বলা হয়? ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা, যেমন তোমরা দেখবা সাইকেল বা খাবারের কৌটা এটি দেখা যায়, খাবারের কৌটার মধ্যে দেখবা যে আচার, যেটা টিনের যে কৌটাগুলি দেয় না, দেখবা এইটার উপর দিয়ে আরেকটা আস্তরণ দেওয়া থাকে, সেই আস্তরণগুলি হচ্ছে হয় এই যে দেখো টিন, দেখছো টিন পেয়ে গেছো। এইটা কেন দেওয়া হয়? যে একটা ধাতুর উপর, হ্যাঁ যে কোনো, ধরো এইটার উপরে তুমি নিকেল দিলা, এইটার উপরে তখন টিন দিলা, এইটার উপরে তুমি সিলভার দিলা, তখন সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। কিন্তু এইটার উপরে যখন আমি জিঙ্ক দিব তখন সেটাকে আমি বলবো গ্যালভানাইজিং। এই 2টার ফেজ বুঝতে পারছো তো? টেকনিকটা তো মনে শিখাই দিলাম যে গ্যালভানাইজিং, জিং মানে জিঙ্ক, যখন আমি জিঙ্ক দিব তখন সেটা গ্যালভানাইজিং, যখন হচ্ছে আমি নিকেল দিব, ক্রোমিয়াম দিব, টিন দিব তখন সেটা ইলেকট্রোপ্লেটিং। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি বলছে, এই যে দেখো দহন। অলরেডি কিন্তু আমরা এখানে পড়ে আসছি যে কোনটা রাসায়নিক পরিবর্তন আর কোনটা ভৌত পরিবর্তন। এই যে দেখো ভৌত পরিবর্তনটা তুমি দেখতে পারতেছো, দেখো ভৌত পরিবর্তনটা দেখতেছো, বাট এইখানে কি হচ্ছে এটা তুমি আপাত দৃষ্টিতে মনে হইতেছে তুমি দেখতেছো, কিন্তু না, এখানে তো অনেক রাসায়নিক ঘটনা ঘটতেছে, এইটা তুমি দেখতে পারতেছো না। এটা চোখে মনে হচ্ছে আগুন জ্বলতেছে, না না, এমনি তো আগুন জ্বলে জ্বলে এটাকে গলায় দিতেছে না, বাট এই যে গলার যে জিনিসটা এইগুলি কিন্তু তুমি দেখতে পারতেছো। হ্যাঁ, এই কথাটাই এখানে তারা বলছে, দেখো বলছে মোম ও সলতে বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, মোম এবং সলতাটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। আর মনে রাখবা দহন বিক্রিয়া মানে এখানে অক্সিজেন লাগবে, এইটা ফিক্সড। দহন বিক্রিয়া মানে কি এখানে আমার অক্সিজেনটা লাগবে। আচ্ছা, তারপরে কি উৎপন্ন করে, কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে, আলো উৎপন্ন করবে এবং তাপ শক্তি উৎপন্ন করবে। কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইডটা যে সে উৎপন্ন করতেছে এটা কিন্তু আমরা দেখতে পারি না, এটা অদৃশ্য, এটা দেখা যায় না। কিন্তু এখানে পানি বাষ্পীভূত হয়ে চলে যায়, আলো মানে লাইট, এইটা তো আমরা দেখতে পারি। দেখবা না গ্রামাঞ্চলে কারেন্ট চলে গেলে এখনো লাইট ধরায়, ঠিক আছে? পাশাপাশি কি তাপ শক্তি, এটা একটা দহন প্রক্রিয়া। হ্যাঁ, আর এখানে কি ভৌত পরিবর্তনটা কি হইতেছে, এই তাপে মোম গলে নিচের দিকে জমা হইতেছে। এখানে মোমটা কিন্তু খালি
গলতেছে আর কিছুই হচ্ছে না, তার ধর্মের কোনো পরিবর্তন হয়েছে, মোমটা গলে যাচ্ছে, তো তার গলে যেটা যাচ্ছে ওটা তো মোমটাই গলছে, তার ধর্মের কোনো পরিবর্তন হয়েছে, নতুন কোনো এখান থেকে পদার্থ বের হয়েছে? মোমটা গলার পরে এখান থেকে কি তুমি আসমান পাইছো না জমিন পাইছো না পানি পাইছো? কিছুই তো পাও না, ওই মোমটারই তুমি গলা অবস্থায় একটা চাক্কা পাইছো। এইটা হচ্ছে আরো বেসিক ডিফারেন্স। আচ্ছা, তার মানে কি আমাদের দেহে খাবারের পরিপাক বা চুলায় গ্যাস পোড়ানো এক ধরনের দহন প্রক্রিয়া যা শক্তি উৎপন্ন করে। দহন প্রক্রিয়া মানে কি, আমাকে এখানে অক্সিজেন দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু অলরেডি পার্ট 1টা কমপ্লিট করে ফেলছি, বেসিক অংশটুকু। আমাদের টাইপ ভিত্তিক সিকিউ আমাদের আরো কয়েকটা অংশ বাকি আছে, আমরা তারপরে পড়বো সালোক সংশ্লেষণ, তারপরে কার্বন চক্র পড়বো, অক্সিজেন চক্র পড়বো, তারপরে বিভিন্ন পানি চক্র পড়বো, 3-4টা চক্র আমরা পড়বো এখান থেকে, তারপরে হচ্ছে কার্বনের যৌগ, তারপরে শেষে হচ্ছে কয়েকটা কাজ আমরা শিখবো। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা একটা অধ্যায়কে শেষ করি, যে একেবারে জিরো থেকে একটা স্টুডেন্ট যেন মানে বেসিকটা যেন বুঝতে পারে, যেন সে খুব সহজে উদ্দীপকটা ধরতে পারে। তা আমি আবারও বলে দিচ্ছি, আমাদের 7-এর ইএমএস কোর্সে কিন্তু টার্গেট বার্ষিককে কেন্দ্র করে যে ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ম্যাথমেটিক্স এবং সায়েন্স, এই কোর্সটা লঞ্চ করা হয়েছে। আপনি ভর্তি হইতে পারেন, আপনার স্টুডেন্টকে ভর্তি করাইতে পারেন। পাশাপাশি হচ্ছে কেন এই কোর্সে আমি আবারও বলছি, টাইপ ভিত্তিক সিকিউ, টাইপ ভিত্তিক এমসিকিউ, ক খ আলাদা, হিউজ পরিমাণ প্র্যাকটিস, হোমওয়ার্ক। শুধু ওর কাজ হচ্ছে ক্লাসগুলি করা, হোমওয়ার্কগুলি জমা দেওয়া, নিয়মিত ক্লাস করা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।